হ্যালো স্টুডেন্টস, যারা আমাকে চেনো না, আমার নাম স্নেহাশিস মল্লিক। তো আজকে পড়াবো পর্যায় সারণী। পর্যায় সারণীর মধ্যে কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, আর কিছু কিছু জিনিস আছে বোঝার। তো যে জিনিসগুলো বোঝার আজকে মেনলি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যে জায়গাগুলো মুখস্থ করতে হবে আমি বলে দেবো, সেগুলো মুখস্থ করে নেবে। শুরুতেই বলে রাখি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটু কমেন্ট করো। তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক, বুঝছো কি না বুঝছো সেটা একবার একটু জানালে আমার পক্ষে ভালো হয়। আর কমেন্ট করলে ভিডিওটা একটু রিচ পায়। যদি তোমরা ভিডিওতে কমেন্ট করো তো ইউটিউব অ্যালগোরিদম ভাববে যে এই ভিডিওটা মানুষের কাজের, সেক্ষেত্রে আরও বেশি স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছাবে অ্যান্ড আমার ভিডিওটার ভিউজ বাড়বে। একটা ভিডিও বানাতে তোমরা হয়তো জানো না, হয়তো তোমরা ভিডিওটা দেখছো 20 মিনিট কি আধ ঘন্টার, তো সেই ভিডিওটা শ্যুট করতে হয় অন্তত 1-1.5 ঘন্টা, তারপর সেটাকে এডিট করতে লাগে আরও 1.5-2 ঘন্টা। তো সব মিলিয়ে একটা 4-5 ঘন্টার কাজ থাকে। তো এতটা কাজ করার পরে যখন দেখি ছেলে মেয়ে জাস্ট কোনো রকম একটা লাইক ঠুকে দিয়ে চলে যাচ্ছে, কোনো কমেন্ট করছে না, বারবার বলার পরেও খুব খারাপ লাগে। কারণ তোমাদের জন্য যেমন মানে আমরা আর তোমরা, আমরা সবাই একে অপরের জন্য। তো তোমাদের জন্য আমি এভাবে অক্লান্তভাবে পরিশ্রম করব, তোমরা একটা কমেন্ট করবে না, দেখতে কেমন লাগে বলো? তো আমি চাইবো তোমরা প্লিজ বুঝলে কি না বুঝলে কেমন লাগলো তোমাদের মনোভাবটা কমেন্টে একটু জানাবে। প্রথম আজকে পড়বো হচ্ছে ডোবের আয়নারের ত্রয়ী সূত্র। ধরো তোমার পড়ার টেবিলে দেখবে যে বই খাতাগুলো তুমি গুছিয়ে রেখে দাও, বইগুলো এক জায়গায় থাকে, খাতাগুলো এক জায়গায় থাকে, মোটা বইগুলো হয়তো আরেক জায়গায় থাকে, সরু বইগুলো আরেক জায়গায় থাকে। তো এরকম করে আমাদের একটা সাজানোর অভ্যাস রয়েছে, তাহলে দেখবে কোনো জিনিস খুঁজে পেতে খুব সুবিধা হয়। তো বিজ্ঞানীরাও মৌলগুলোকে এভাবে সাজানোর একটা চেষ্টা করছিলেন। তার মধ্যে ডোবের আয়নার একটা সূত্র দিলেন মৌলকে সাজানোর। তিনি কি বললেন যে কিছু কিছু মৌল আছে যাদের ধর্মের সাদৃশ্য আছে, অর্থাৎ রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি করে মৌলকে নিয়ে যদি একটা শ্রেণী গঠন করা হয়, তাহলে সেই শ্রেণীর প্রান্তের মৌলগুলোর পারমাণবিক ভরের গড় মান করলে মাঝের মৌলের পারমাণবিক ভর আসবে। যেমন ধরো আমি নিলাম লিথিয়াম নিলাম, আর তার সাথে নিলাম ধরো পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক ভর 7, পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। তাহলে এই যে প্রান্তদ্বয়ের মৌলের পারমাণবিক ভর যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে 39 আর 7 যোগ করলে হচ্ছে 46। 46কে 2 দিয়ে ভাগ করলে আসে 39 + 7। এটাকে আমি কি করব, 2 দিয়ে ভাগ করব, 46/2 অর্থাৎ 23। দেখা যায় সোডিয়ামের পারমাণবিক ভর কিন্তু 23। তো তার মানে কি? তার মানে রাসায়নিক ধর্মে মিল আছে এমন 3টি করে মৌলকে নিয়ে এক একটা শ্রেণী গঠন করলে প্রান্তের মৌলগুলোর পারমাণবিক ভরের গড় মান মাঝের মৌলটির পারমাণবিক ভরের সমান হয়। এটা বলেছিলেন হচ্ছে ডোবের আয়নার। এবার এই সূত্রটা কিন্তু পরিত্যাগ করা হয়। কেন করা হয়? কারণ কেবলমাত্র কিছু মৌলের ক্ষেত্রেই এটাকে অ্যাপ্লাই করা যায়, ম্যাক্সিমাম মৌলের ক্ষেত্রে এটা খাটে না। তাহলে আমরা পড়ছি কেন? কারণ পরীক্ষায় আসবে তাই আমাকে পড়তে হবে। সূত্রটা মুখস্থ করে নেবে, আশা করি তুমি বুঝতে পেরেছ। নেক্সট হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। আমরা সবাই গান জানি, গানের ক্ষেত্রে আমরা সবাই জানি সা রে গা মা পা ধা নি সা, এরকম হয়। তো দেখো সা রে গা মা পা ধা নি, সুর আছে 7টা। এই 7টা সুরের পরে আবার ফিরে আসে সা, অর্থাৎ 8 নম্বরে গিয়ে সাটা আবার রিপিট হয়। নিউল্যান্ডসের অষ্টক সূত্র, এই অষ্টক জিনিসটাও সেটাই বলছে যে যদি মৌলগুলোকে পরপর আমরা সাজাই, তাহলে দেখা যায় প্রত্যেক 8 নম্বর মৌল গিয়ে প্রথম মৌলের ধর্মটা রিপিট হবে। ঠিক আছে, এই সূত্রটাও আবার পরিত্যাগ করা হয়ে যায়। কেন পরিত্যাগ হয়? কারণ দেখা যায় যে ক্যালসিয়াম পর্যন্ত, অর্থাৎ 20 নম্বর মৌল পর্যন্ত এটা কিন্তু অ্যাপ্লাই করা যায়, তারপরে আর অ্যাপ্লাই করা যায় না। তো নিউল্যান্ডসের অষ্টক সূত্র গেল আমাদের পরিত্যক্ত হয়ে। নেক্সট আসছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। প্রথম ইনি এমন একটা পর্যায় সূত্র বানালেন যেটা অ্যাকচুয়ালি কিন্তু সবাই অ্যাকসেপ্ট করলো। উনি কি বলেছিলেন? বললেন মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। উনি নিউল্যান্ডসের মতো ভুলটা কিন্তু করেননি। নিউল্যান্ডস যেরকম বলেছিলেন যে প্রত্যেক 8 নম্বর মৌলে ধর্মটা রিপিট হবে, মেন্ডেলিফ কিন্তু কত নম্বর মৌলে রিপিট হবে সেটা বলেননি। তিনি বললেন মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ওই মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে, অর্থাৎ বারে বারে ফিরে ফিরে আসবে। নেক্সট তারপরে পর্যায় সূত্র দিয়েছিলেন লোথার মেয়ার। অলমোস্ট সিমিলার মেন্ডেলিফ আর লোথার মেয়ার, দুজনে কিন্তু অলমোস্ট একই টাইমে সূত্রটা দিয়েছিলেন। লোথার মেয়ার একটা একটু ডিফারেন্ট ছিল, উনি শুধু ভৌত ধর্মের কথা বলেছিলেন, রাসায়নিক ধর্মের কথা বলেননি। অর্থাৎ মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে মৌলগুলির ভৌত ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবার মেন্ডেলিফ কি লোথার মেয়ারের সামান্য আগে সূত্রটা দিয়ে দিয়েছিলেন বলে নামটা হয় মেন্ডেলিফের। আমরা লোথার মেয়ারের কথা কিন্তু ওর জন্য জানি না। নেক্সট আসছে হচ্ছে মোজলের আবিষ্কার। আচ্ছা দেখো, মেন্ডেলিফ এই যে সূত্রটা দিয়ে দিল,
যে মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে মৌলের বিভিন্ন ধর্মগুলো, ভৌতরাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। দেখা যাচ্ছে বিজ্ঞানী মোজলে এক্স রে সংক্রান্ত, এক্স রে আমরা যে এক্স রশ্মি জানি, সেই এক্স রে সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করলেন যে মেন্ডেলিভ যে বলেছিল পরমাণুর পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পুনরাবৃত্ত হয়, সেটা ভুল। অ্যাকচুয়ালি পরমাণুর ভৌত রাসায়নিক ধর্ম ডিপেন্ড করে হচ্ছে প্রোটন সংখ্যার উপরে বা পারমাণবিক ক্রমাঙ্কের উপরে। মেন্ডেলিভ যেটা বলেছিলেন সেটা হচ্ছে পারমাণবিক ভর, কিন্তু মোজলে যেটা বললেন সেটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, অর্থাৎ প্রোটন সংখ্যার উপরে এই ব্যাপারটা ডিপেন্ড করে। ঠিক আছে, মোজলে এটা আবিষ্কার করার পরে সাথে সাথে বিজ্ঞানী নিলস বোর, ঠিক আছে, বিজ্ঞানী নিলস বোর কী করলো, ওনার এই পারমাণবিক ভর ব্যাপারটাকে বদলে দিয়ে সূত্রের মধ্যে করে দিল পারমাণবিক ক্রমাঙ্ক। অর্থাৎ আমাদের মেন্ডেলিভের পর্যায় সূত্র যা ছিল তাই থাকলো, শুধু পারমাণবিক ভরের জায়গায় এবার আমরা লিখব পারমাণবিক ক্রমাঙ্ক। কী হবে তাহলে? হবে যে মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, এই সূত্রগুলো আমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টারে। এইবার এই যে মেন্ডেলিভ যে সূত্রটা দিয়েছিলেন, সেই সূত্রটা দেওয়ার পরে উনি ওনার সূত্র অনুযায়ী একটা পিরিয়ডিক টেবিল বানিয়েছিলেন, অর্থাৎ মৌলগুলোকে সাজিয়েছিলেন। আমরা সেই পিরিয়ডিক টেবিলটা আবার দেখব। এই যে পিরিয়ডিক টেবিলটা, এটা মেন্ডেলিভের বানানো অরিজিনাল পিরিয়ডিক টেবিলটা না। উনি যখন পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন তখন টোটাল ছিল 63খানা মৌল। তো ওই 63টা এলিমেন্টস নিয়ে ওনার পিরিয়ডিক টেবিলটা প্রায় বলতে পারো অসম্পূর্ণ ছিল, সব কিছুতে ছিল না। উনি কি করেছিলেন, যেখানে যেখানে উনি ফিল করছেন যে হয়তো এখানে কোনো একটা মৌল আবিষ্কার হতে পারে, সাজানোর সময় তিনি সেই জায়গাগুলোকে ফাঁকা রেখেছিলেন। পরে সেই জায়গায় মৌল আবিষ্কার করা হয় অ্যান্ড দেখা যায় উনি মৌলের যে ধর্ম সম্পর্কে আগে থেকে পূর্বাভাস দিয়ে গেছিলেন সেগুলো অক্ষরে অক্ষরে প্রায় মিলে যায়। তো কি কি জায়গা তিনি ফাঁকা রেখেছিলেন এটা প্রশ্ন আসে। তো এখানে দেখো, বোরনের নিচে স্ক্যান্ডিয়ামের জায়গাটা তিনি ফাঁকা রেখেছিলেন। তিনি এই স্ক্যান্ডিয়ামের জায়গাটার নাম দিয়েছিলেন ইকেএ বোরন, ইকেএ বোরন। এবার আমরা এটা বাংলায় উচ্চারণ করি একা বোরন, একই ব্যাপার। তাহলে একা বোরনটার জায়গায় আবিষ্কৃত হয় স্ক্যান্ডিয়াম। ঠিক তেমনিভাবে একা অ্যালুমিনিয়ামের জায়গায় পরে আবিষ্কৃত হয় গ্যালিয়াম, একা সিলিকনের জায়গায় আবিষ্কৃত হয় জার্মেনিয়াম, আর একা ম্যাঙ্গানিজের জায়গায় আবিষ্কৃত হয় টেকনিশিয়াম। ঠিক আছে, এই চারটে তিনি ফাঁকা জায়গায় রেখেছিলেন। আর সেই জায়গায় তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এই জায়গায় যে মৌলগুলো আবিষ্কার হবে তো তাদের ধর্ম কেমন হবে। তো অ্যাকচুয়ালি তিনি যা বলেছিলেন সেটার সাথে কিন্তু মিলে যায়। তার পর্যায় সারণী থেকে প্রশ্ন কি আসবে? প্রথম প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সারণীর যে আধুনিক সংস্করণ, এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণ। তার অরিজিনালটা যেটা ছিল 63টা মৌল দিয়ে, সেটা কিন্তু এখানে নেই। পরে যখন সব মৌল আবিষ্কার করা হয় আর আস্তে আস্তে তার পর্যায় সারণীতে সব কিছু ইনক্লুড করা হয়, করার পরে যে পর্যায় সারণীটা, এটা হচ্ছে সেটা। তো এই পর্যায় সারণীতে অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণে কটি পর্যায়ে কটি শ্রেণী আছে, এই প্রশ্নটা খুব আসে। এইগুলোকে বলে পর্যায়। এরকম আড়াআড়ি দেখতে পাচ্ছি, এগুলোকে বলে পর্যায়। তাহলে দেখো কটা পর্যায় আছে, 1 2 3 4 5 6 7। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টা পর্যায় আছে। শ্রেণী কটা আছে দেখো, এখানে গুনতে পারছি 1 2 3 4 5 6 7 8 9। দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীতে আধুনিক সংস্করণে 7টা পর্যায়ে 9টি শ্রেণী আছে। তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে ওনার আদি পর্যায় সারণীতে কটা পর্যায় কটা শ্রেণী ছিল, তাহলে ওনার আদি পর্যায় সারণীতে এই 0 শ্রেণীটা ছিল না। তাহলে সেক্ষেত্রে শ্রেণী কটা হয়ে গেল? 8টা। তাহলে ওনার আগের পর্যায় সারণীতে অর্থাৎ মূল পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা ছিল 8টা। কেন ছিল 8টা? কারণ তখন নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়নি। দেখবে এই যে 0 নম্বর শ্রেণী, 8-এর পরে কিন্তু 9 নম্বর দেওয়া হয়নি, দেওয়া হয়েছে 0 নম্বর। কেন দেওয়া হয়েছে? তার কারণ এদের যোজ্যতা সবাই 0, এখানে দেখবে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে। নিষ্ক্রিয় গ্যাসগুলোকে পরে বিজ্ঞানী র্যালে আর র্যামজে আবিষ্কার করেন। তো তারপরে যখন ইনক্লুড করা হয় এই পর্যায় সারণীতে, তখন কি করা হয়, ওদেরকে 0 শ্রেণীতে অ্যাড করে দেওয়া হয়। যেহেতু বিক্রিয়া করে না তাই যোজ্যতা 0, তাই 0 শ্রেণী। তো এটা বুঝলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন ধরো এখান থেকে আসবে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে 3টি করে মৌলকে একসাথে রাখা হয়েছে? দেখো 8 নং শ্রেণীতে, 8 নং শ্রেণীতে এখানে 3টি করে মৌলকে একসাথে রাখা হয়েছে। তোমাকে প্রশ্ন করবে যে ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডস আধুনিক পর্যায় সারণীতে আর মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোথায় অবস্থিত? মেন্ডেলিভের পর্যায় সারণীতে এখানে খেয়াল করলে দেখবে 6ষ্ঠ পর্যায় আর 7ম পর্যায়, এই দুটোরই যে গ্রুপ 3 আছে অর্থাৎ শ্রেণী নম্বর 3,
তিনের যে সাবগ্রুপ এ আছে অর্থাৎ ওটাকে বলে উপশ্রেণী, তো উপশ্রেণী এ এর মধ্যে ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস অবস্থিত। তো এরকম করে তোমাকে কী করতে হবে, তোমাকে এই পর্যায় সারণীটার একটা ওভারভিউ মনে রাখতে হবে। তাই বলে কি এখানে সব মৌল মুখস্থ করতে হবে? যদি করতে পারো খুব ভালো, কিন্তু আমি বলবো যদি তোমার মুখস্থ না হয় অতটা চাপ নেওয়ার কিছু নেই। কিছু কিছু শর্ট কোশ্চেন আসে, কিছু কিছু নির্দিষ্ট প্যাটার্নের শর্ট কোশ্চেন আসে, তুমি তার মধ্যে প্র্যাকটিস করলেই তোমার কাজ মিটে যাবে। নেক্সট আমরা চলে যাব হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীটা কি? একটু আমরা পড়েছিলাম নিলস বোরের পর্যায় সূত্র, অর্থাৎ আমাদের মেন্ডেলিভ দিয়েছিল পারমাণবিক ভরের ভিত্তিতে একটা সূত্র। তো সেখানে আমরা পারমাণবিক ভরের জায়গায় মোজলে আবিষ্কার করলো যে পারমাণবিক ভরের উপরে মৌলের ধর্ম নির্ভর করছে না, নির্ভর করছে পারমাণবিক ক্রমাঙ্কের উপরে। তো আমরা সেখানে কি করলাম, পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী মৌলগুলোকে সাজালাম। সাজালে যে লিস্টটা পাওয়া যায় বা যে পর্যায় সারণীটা পাওয়া যায় এটা হচ্ছে সেটা। তো এটাকে আমরা বলি আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণী বা নিলস বোরের পর্যায় সারণী। এবার এখানে কিছু মুখস্থ করার কাজ রয়েছে। তো এখান থেকে কী কী মুখস্থ করবে আর কীভাবে করবে সেটা আমি প্রথমে বলে দিই। তো প্রথমে আমার এখানে এক্স্যাক্ট পর্যায় সারণী যেরকম আছে সেরকমভাবে আর্ট পেপারে একটা পর্যায় সারণী তুমি বানাবে। বাজার থেকে কিনলে ঠিক আমি কালার কম্বিনেশনটা যেরকম চাইছি সেরকম তুমি কিন্তু পাবে না। তাহলে কী করতে হবে সেখানে? সেক্ষেত্রে একদম এক্স্যাক্ট কপি বানাবে এটার। ওকে, তুমি পর্যায় সারণীটা দেখে দেখে সাদা পেজে তুলে নিতে পারো প্রথমে অন্য কোনো পর্যায় সারণী থেকে, কালারটা এক্স্যাক্ট এখানে যা করা আছে তাই করবে। কেন করতে হবে পরে বলছি। আচ্ছা, তো এখানে তোমার মুখস্থ করতে হবে হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতে উপর থেকে নিচে। এই নিলস বোরের পর্যায় সারণীতে পর্যায় আছে 7টা, দেখো এখানে আছে পর্যায় 7টা, শ্রেণী আছে 18টা। ওকে, তার 7টা পর্যায়ে 18টি শ্রেণী। তো প্রথম প্রশ্ন আসবে যে নিলস বোরের পর্যায় সারণীতে বা আধুনিক পর্যায় সারণীতে বা দীর্ঘ পর্যায় সারণীতে বা আসতে পারে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায়ে কটি শ্রেণী আছে? অ্যান্সার হবে 7টি পর্যায়ে 18টি শ্রেণী। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন আসবে হচ্ছে কোন পর্যায়ে কটি করে মৌল আছে? এটা মনে রাখার জন্য তুমি ছড়ার মতো মনে রাখতে পারো। কি বলবে? 2, 8, 8, 18, 18, 32, 32 এইভাবে করে তোমরা মনে রাখবে। ঠিক আছে, এইভাবে মনে রাখলে দেখবে ইজিলি তুমি বলে দিতে পারবে যে যদি বলে প্রথম পর্যায়ে কটি মৌল? 2টি মৌল। দ্বিতীয় পর্যায়ে কটি মৌল? 8টি মৌল। তৃতীয় পর্যায়ে কটি মৌল? 8টি মৌল। চতুর্থ পর্যায়ে 18টি মৌল। তো এরকম করে তুমি যদি ছড়ার মতো মনে রাখো 2, 8, 8, 18, 18, 32, 32 ব্যাস ইজিলি তুমি কিন্তু যে কোনো পর্যায়ের মৌল সংখ্যা বলে দিতে পারবে, গুণে দেখতে পারো, একই ব্যাপার। আচ্ছা নেক্সট প্রশ্ন কি আসবে? নেক্সট এখান থেকে আসবে হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে, প্রত্যেকটা শ্রেণী নয় মানে কিছু কিছু শ্রেণীর নাম আছে, এক্সট্রা নাম দেওয়া আছে, সেই নামগুলো তোমাকে মুখস্থ করতে হবে। প্রথম শ্রেণীকে বলে ক্ষার ধাতু। নেক্সট হচ্ছে 11 নম্বরকে বলে মুদ্রা ধাতু। তাহলে 11 নম্বর কোনটা? দেখো এর মধ্যে কী কী আছে? কপার আছে, এজি আছে, এইউ আছে, অর্থাৎ তামা, রূপা, সোনা, এদেরকে বলে হচ্ছে মুদ্রা ধাতু। কেন? কারণ দেখো প্রাচীনকালে এদেরকে দিয়ে কয়েন বানানো হতো, তাই এদেরকে বলে কয়েন মেটালস বা মুদ্রা ধাতু। ইংলিশ টার্মটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে নোবেল মেটাল, বর ধাতু, অভিজাত ধাতু। আচ্ছা এখানে একটা জিনিস বলার আছে, এখানে 11 নম্বরের আন্ডারে আমি লিখেছি এদেরকে অভিজাত ধাতু বলে এবং এদেরকে নোবেল মেটাল বা বর ধাতু বলে। তবে একটা জিনিস মনে রাখার, সেই লিস্টে কিন্তু তামা পড়বে না। তামাকে অবভিয়াসলি মুদ্রা ধাতু বলে। মুদ্রা ধাতু কারা আছে এখানে? কপার, রূপা আর হচ্ছে সোনা, সিইউ, এজি, এইউ, এরা তিনটে কিন্তু মুদ্রা ধাতু। কিন্তু যদি বলা হয় যে অভিজাত ধাতু কারা, তো অভিজাত ধাতু হচ্ছে রূপা হয়ে যাবে, সোনা হয়ে যাবে আর তার সাথে হয়ে যাবে প্লাটিনাম। এই রূপা, সোনা, প্লাটিনাম মানে অ্যাকচুয়ালি গয়না বানাতে যে জিনিসটা লাগে, তো তারা হচ্ছে একটু নিষ্ক্রিয় প্রকৃতির হয়, সহজে ক্ষয় পায় না। এর জন্যই তো আমরা গয়না বানাতে ইউজ করি। ওরা যেমন চকচকে তেমন কিন্তু জলবায়ুতে ক্ষয় পায় না, এই জন্য এদেরকে বলে বর ধাতু। ঠিক সেরকমই এদেরকে নোবেল মেটালও বলা হয়, আবার তার সাথে অভিজাত ধাতুও বলা হয়, বিকজ ওই একই ব্যাপার, কারোর সাথে খুব একটা রিয়্যাক্ট করে না। আমাদের নেক্সট আসছে হচ্ছে 15 নম্বর নিকটোজেন মৌল। নেক্সট আসছে চ্যালকোজেন। চ্যালকোজেন কাদের বলে? চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদক। দেখবে আমরা যত আকরিকের সংকেত পড়েছি সব কটার শেষে অক্সিজেন, সালফার এরা থাকে। তো অক্সিজেন, সালফার এদেরকে বলা হয় হচ্ছে আকরিক উৎপাদক বা চ্যালকোজেন। লাস্টে পড়ে রইল হচ্ছে হ্যালোজেন আর 18 নম্বর। তো হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। 17 নম্বর শ্রেণীকে বলে হ্যালোজেন। হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। 18 নম্বর যেটা, 18 নম্বরকে বলে হচ্ছে নোবেল গ্যাস। এর অনেকগুলো নাম আছে, একে বলে নোবেল গ্যাস, সম্ভ্রান্ত গ্যাস। দেখবে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সবার সাথে মেশে না, তো এরকমই নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসরা সবার সাথে বিক্রিয়া করে না, বা বলতে গেলে কারোর সাথে বিক্রিয়া করে না। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় সম্ভ্রান্ত গ্যাস। অনেক সময় বলা হয় অভিজাত মৌল আর নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এভাবে আমরা কি করলাম, প্রত্যেকটা
আলাদা আলাদা করে গ্রুপের নামগুলো মুখস্থ করব, শ্রেণীগুলোর নাম আমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে। হাইড্রোজেন কিন্তু অধাতুর মধ্যে পড়ে। ওকে, তো ক্ষার ধাতু বললে কিন্তু আমরা লিথিয়াম থেকে শুরু করব। তো ক্ষার ধাতু কারা যদি তোমাকে জিজ্ঞেস করে, তো তুমি এই পুরো লিস্টটা মুখস্থ করবে উপর থেকে নিচে। কীভাবে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এইভাবে পরপর একবার ছড়া করে মুখস্থ করলে হয়তো তোমার প্রথম একদিন খুব কষ্ট হবে, কিন্তু বিলিভ মি, সারা জীবন আর কখনো অন্য কোনো শর্টকাট পদ্ধতির উপর নির্ভর করতে হবে না। আর এটা এমনই জিনিস, একবার যদি মুখস্থ হয়ে যায় মানুষ আর ভোলে না। এমন কিছু কঠিন জিনিস না, তুমি এটা কীভাবে মুখস্থ করবে একদম পরপর বলবে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরকম করে পরপর মুখস্থ করবে, বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে সেরকম সেমভাবে 2 নম্বরটা মুখস্থ করবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম করে পরপর। 17 নম্বরটা মুখস্থ করবে পরপর, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এইভাবে 5টা মুখস্থ করলেই হবে ও ক্ষেত্রে। এখানে দেখো একটা সিঁড়ি মতো বানানো আছে, দেখছো? এই সিঁড়ি যতটা আছে ততটা মুখস্থ করলেই হবে উপর থেকে নিচে। তার মানে 16তে কতটা মুখস্থ করবো? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। তারপরে 15তে কতটা মুখস্থ করবো? নাইট্রোজেন, ফসফরাস। 14তে কতটা মুখস্থ করবো? কার্বন, সিলিকন। হ্যাঁ, একটা এক্সট্রা করে রাখো, মিনিমাম 2টো করে করো, কার্বন, সিলিকন। আর 13তে কতটা করবো? বোরন, অ্যালুমিনিয়াম। ব্যাস, এই কটা মুখস্থ করলে আমার মোটামুটি কাজ মিটে যাবে। তাহলে কি স্যার আমি বাকি পর্যায় সারণী মুখস্থ করবো না? করতে হবে, করব। তোমার মানে তুমি করবে না এটা তোমাকে আমি বলবো না, কিন্তু মিনিমাম কাজটুকু চালানোর জন্য এটুকু আমাকে মুখস্থ করতেই হবে, এটা ছাড়া কোনো কাজ হবে না। তাই যাদের পুরো পর্যায় সারণী মুখস্থ হচ্ছে না উপর থেকে নিচে বা বাম থেকে ডানে, তো তারা কি করবে? আমি যেটুকু বললাম এভাবে করে উপর থেকে নিচে মুখস্থ করে ফেলো। আচ্ছা, এই মুখস্থ করার কাজটা আমি ধরে নিচ্ছি তোমার হয়ে গেছে। নেক্সট আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌল। 30 পর্যন্ত করলে ভালো হয়, কিন্তু 1 থেকে 20 পর্যন্ত মাস্ট হ্যাভ। এটাকে তোমাকে মুখস্থ করতে হবে। কীভাবে মুখস্থ করবে ওটা? টেকনিকটা হলো এরকম: হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, এইভাবে করে লিখে লিখে 20 পর্যন্ত মুখস্থ করবে। তোমার মনে হতে পারে স্যার আমার মুখস্থ, আমি অলরেডি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম করে পরপর পরপর করে বলতে পারি। তুমি ওইভাবে বলতে পারলেও ওইভাবে মুখস্থ না করে এভাবে মুখস্থ করাটা অনেক বেশি যুক্তিযুক্ত, আর তোমার হেল্প হবে। কেন হবে? ধরো এরকম করে মুখস্থ করতে করতে ক্লোরিন 17 এরকম তুমি লিখবে। তো যখন তুমি এরকম করে মুখস্থ করে ফেলবে, তো তোমার কি হবে? এই সংখ্যার সাথে লেটারটা, মানে আমাদের সংখ্যার সাথে যে পরমাণুর সংকেতটার যে সম্পর্কটা, সেটা আমার মাথায় গেঁথে যাবে। তো আমাকে যখন বলবে না যে সোডিয়াম কত নম্বর মৌল, তোমাকে না হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম করে 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 সোডিয়াম পর্যন্ত যেতে হবে না কর গুনে গুনে। তুমি যখনই সোডিয়াম মনে করবে, এনে এনে কথাটা মনে করে, তোমার চোখে না ভাসবে 11 সংখ্যাটা। তো অটোমেটিক এনে মনে করলে 11 বা 11 তোমাকে বললে এনে, দুটো একসাথে মনে পড়ে যাবে। তো এই জন্য আমি সাজেস্ট করবো কীভাবে মুখস্থ করবে, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, এইভাবে মুখে বলে বলে জিনিসটাকে মুখস্থ করবে। কত পর্যন্ত? 1 থেকে 20। 1 থেকে 20 প্রথমে করো, দেন তারপরে তুমি 1 থেকে 30 অবধি সেমভাবে রেডি করো। এই জিনিসগুলো মুখস্থ করতে হয়তো খুব বেশি হলে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে জীবনে একদিন। তারপরে প্রত্যেক সপ্তাহে একবার করে রিভিশন দিলে বা 2 সপ্তাহে একবার করে রিভিশন দিলে ও জিনিস মানুষ জীবনে কোনোদিনও ভোলে না। আমি সেই মাধ্যমিকেই পড়েছিলাম, আমি কিন্তু এখনও ভুলিনি। ঠিক আছে? তো এই জিনিসটা পর্যায় সারণীতে ঢুকেই কোনো কিছু করো আর না করো, কোনো কিছু পড়ো আর না পড়ো, ফার্স্ট কাজ হবে হচ্ছে এইটা করা, এইটা রেডি করা। এটা রেডি করে তুমি পর্যায় সারণী পড়া শুরু করতে পারো। ওকে, নেক্সট কাজ হচ্ছে কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার দেবো আমরা, যেগুলো পরীক্ষায় অহরহ আসে। ইউরেনিয়াম উত্তর মৌল কাকে বলে? প্রথমে বুঝি ইউরেনিয়াম কী জিনিস। আমাদের প্রকৃতিতে টোটাল মৌলের সংখ্যা আছে 92টি। ক্লাস 8-এর বইতে 93-94টাকেও প্রাকৃতিক মৌল হিসেবে বলা হয়েছে, বাট আমরা কনসিডার করব না। আমরা প্রাকৃতিক মৌল হিসেবে ধরবো লাস্ট মৌল 92টি, অর্থাৎ ইউরেনিয়াম। তার মানে এই পিরিয়ডিক টেবিলে আমরা দেখতে পাচ্ছি 118 পর্যন্ত রয়েছে। তো এই 118টা মৌল তার মানে প্রকৃতিতে পাওয়া যায় না? না। তাহলে এরা এখানে কোথা থেকে আসলো? মানুষ ল্যাবে বিভিন্ন কমপ্লিকেটেড প্রসেসের মাধ্যমে বিভিন্ন পরমাণুকে তৈরি করেছে। এর মধ্যে ম্যাক্সিমাম পরমাণু কি হয়তো দেখা যাচ্ছে সেকেন্ডের কয়েকশো ভাগের 1 ভাগের জন্য পাওয়া যায়, এতটাই আনস্টেবল, মানে তৈরি হওয়ার সাথে সাথেই ভেঙে যায়। তাই সেই সমস্ত পরমাণুগুলোকে আমরা প্রকৃতিতে পাই না। আমরা প্রকৃতিতে কোন অবধি পাই? ইউরেনিয়াম পর্যন্ত, ইউরেনিয়াম 92। তাহলে তারপর থেকে যে 118 পর্যন্ত মৌল রয়েছে এদেরকে আমরা বলবো কৃত্রিম মৌল। 92 থেকে 118 পর্যন্ত সবকটাই কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়। তাহলে কৃত্রিম মৌলদের মধ্যে শেষ মৌল কোনটা? সেটা হচ্ছে 118 নম্বর মৌল, অর্গানেসন। ঠিক আছে? অর্গানেসন হচ্ছে আমাদের সব থেকে শেষ মৌল, কৃত্রিম মৌল। আর যদি বলা হয় প্রাকৃতিকের মধ্যে সব থেকে শেষ, সেটা হচ্ছে ইউরেনিয়াম।
আচ্ছা গেল। এবার প্রশ্ন করছিলাম ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে। ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয় ইউরেনিয়ামের পরের মৌলগুলোকে, অর্থাৎ ইউরেনিয়াম যদি 92 হয় তাহলে 93, 94, 95 মানে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিশিয়াম এদেরকে বলা হয় হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। পরীক্ষায় এটা খুব আসে, স্যার ম্যাডামরা জিজ্ঞেস করেন হাইড্রোজেনের অবস্থান বলতে। দেখো হাইড্রোজেনকে আমরা রেখেছি হচ্ছে 1 নম্বরে, রাইট। তো হাইড্রোজেনকে 1 নম্বরে রাখার যুক্তিটা কি, এইটাই হচ্ছে প্রশ্ন। মেন্ডেলিভ যে আগের পর্যায়ে সারণীটা বানিয়েছিলেন উনি কনফিউজ ছিলেন যে হাইড্রোজেনকে 1-এ রাখবো নাকি এখানে 17-র সাথে রাখবো, মানে 17 শ্রেণীতে রাখবো, উপরে ফ্লুরিনের ঠিক উপরে রাখবো। এই কনফিউশনটা তার ছিল, তার কারণ হচ্ছে হাইড্রোজেনের সাথে এই 17 নং শ্রেণীর কিছু সাদৃশ্য দেখা যায়, আবার 1 নং শ্রেণীরও কিছু সাদৃশ্য দেখা যায়। যেহেতু 1-এর সাথেও মিল আছে, 17-র সাথেও মিল আছে, তাই হাইড্রোজেনকে মেন্ডেলিভ বলেছিল দুষ্টু মৌল, অর্থাৎ নটি এলিমেন্ট। কেন বলেছিল? কারণ দুটোর সাথে মিল আছে, তো উনি কনফিউজড কোনটায় বসাবেন। তাহলে ফাইনালি আমরা এটা ডিসাইড করলাম কি করে যে 1 নম্বরে বসবে। একটু দেখি কিছু মিল অমিল দেখি। যারা 1 নম্বরে আছে মনে রাখতে হবে, আমি ব্লু কালার দিয়েছি ইচ্ছা করে, যে এরা ক্ষার তৈরি করে। দেখো নীল লিটমাসকে লাল করে কারা? অ্যাসিডরা। আর ক্ষাররা কী করে? লাল লিটমাসকে নীল করে। তার মানে ক্ষার মানে নীল, অ্যাসিড মানে লাল, এটা মনে রাখবে। তাহলে এই সাইডটা দেখো নীল কালার করিয়েছি, মানে এরা ক্ষার তৈরি করে, ক্ষার ধাতু, দ্যাটস ওয়াই এরা নীল। আচ্ছা এই সাইডে এরা অ্যাসিড তৈরি করে, ওই জন্য এই সাইডটা হচ্ছে লাল, অর্থাৎ লাল দ্যাট মিন্স নেগেটিভ, আর ব্লু মিন্স পজিটিভ। তাহলে এইবার এই হাইড্রোজেন কি ক্ষার ধাতুদের মতো আচরণ করে অনেক সময়? কীরকম? ধাতুরা যেরকম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড গঠন করছে, হাইড্রোজেনও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড গঠন করে। আচ্ছা এই প্রত্যেকটা ধাতু ইলেকট্রন বর্জন করার প্রবণতা দেখায়, বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন। দেখো হাইড্রোজেনও বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন এবং ইলেকট্রন বর্জন করার প্রবণতা দেখায়। তো ক্ষার ধাতুদের সঙ্গে মিল আছে। আচ্ছা 17-র সাথে মিল কি? 17-তে যারা আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই দ্বিপরমাণু গ্যাস। অর্থাৎ ক্লোরিন কীরকম গ্যাস? Cl2। ফ্লুরিন কেমন গ্যাস? F2। সেরকম করে যদি হাইড্রোজেনকেও দেখা যায় তাহলে হাইড্রোজেনে দেখো H2, অর্থাৎ হাইড্রোজেনও কিন্তু এদের মতো দ্বিপরমাণুক গ্যাস। ঠিক আছে, তো এরকম করে বইতে পড়বে তোমরা, দেখবে 1-এর সাথে আর 17-র সাথে মিল আর অমিল পাবে। তো সেইটাই তোমাকে লিখতে হবে, মিনিমাম 2টো করে পয়েন্টস মুখস্থ রাখবে। তো সেক্ষেত্রে কী হবে, তোমাকে যদি প্রশ্ন করে যে হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুর দুটি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লেখো, ঠিক আছে, তো তুমি 2টো মিল আর 2টো অমিল লিখে দেবে। আচ্ছা তো ফাইনালি অ্যান্সারটা হচ্ছে যে কেন তার মানে আমরা হাইড্রোজেনকে এখানে বসালাম, 1-এ কেন বসালাম তার কারণ হচ্ছে এই যে পিরিয়ডিক টেবিলটা, এই পিরিয়ডিক টেবিলটা বোর সারণীকে সাজানো হয়েছে কিন্তু ইলেকট্রন বিন্যাস অনুযায়ী, মানে প্রোটন সংখ্যা অনুযায়ী সাজানো হয়েছে, বলতে গেলে ইলেকট্রন বিন্যাসটাকে ফলো করে সাজানো হয়েছে। আর ইলেকট্রন বিন্যাস ফলো করলে দেখা যায় এদের বাইরের কক্ষে 7টা করে ইলেকট্রন থাকে। 17 নম্বর শ্রেণীতে যারা আছে তাদের বাইরের কক্ষে 7টা করে ইলেকট্রন থাকে, যেখানে হাইড্রোজেনের বাইরের কক্ষে কিন্তু একটা ইলেকট্রন আছে, অর্থাৎ ক্ষার ধাতুদের সাথে মিল। তো তার জন্য কি করা হয়েছে, হাইড্রোজেনকে 1 নম্বরে রাখা হয়েছে। নেক্সট প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধ কী জিনিস? পারমাণবিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, এই দুটো কী জিনিস? ধরো তোমার কাছে একটা পরমাণু দেওয়া আছে সোডিয়াম, তাহলে এই যে পরমাণুটা এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1, অর্থাৎ প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, পরের কক্ষে 8টা ইলেকট্রন, তারপরের কক্ষে একটা ইলেকট্রন। তাহলে হিসেব করলে দেখবো এর কটা কক্ষপথ আছে? 3টে। যদি আমি বলি তারপরে পটাশিয়াম, তাহলে এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 1, অর্থাৎ এর ক্ষেত্রে কক্ষপথ আছে 4টে, রাইট। এবার তুমি হিসেব করো যে একটা সোডিয়াম পরমাণুর যদি বাইরে 3টে কক্ষপথ থাকে, 1, 2, 3, আর একটা পটাশিয়াম পরমাণুর যদি বাইরে 4টে কক্ষপথ থাকে, তাহলে কোন পরমাণুর ব্যাসার্ধটা বড় হবে? অবভিয়াসলি যার কক্ষপথ বড় তার ব্যাসার্ধ বড়। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তার মানে কি, কোনো পরমাণুর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথ পর্যন্ত যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি সেটাকে বলছি পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর ব্যাসার্ধ। তাহলে সেই হিসেবে দেখতে গেলে যে পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি আর সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কম, একসাথে দুটো জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট আসছে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ ব্যাপারটা কি? ধরো ক্লোরিন তো মুক্ত অবস্থা আমরা পাই না, আমরা কিভাবে পাই? Cl2 গ্যাস হিসেবে পাই, অর্থাৎ ক্লোরিন পরমাণু দুটো বিক্রিয়া করে থাকে। এবার এই যে একটা Cl পরমাণু রয়েছে আর একটা Cl পরমাণু রয়েছে, এই Cl দুটো যুক্ত হয়ে একটা অণু গঠন করছে। যদি একটা মানে একদম জেনারেল উদাহরণ হিসেবে দেখো, তাহলে ভাবো এটা একটা Cl পরমাণু, তার সাথে এটা একটা Cl পরমাণু, এরকম করে যুক্ত হয়ে একটা অণু গঠন করে রয়েছে। এবার এই Cl পরমাণু থেকে এই Cl পরমাণুর যে ডিস্টেন্স, সেটাকে হাফ করলে যে ডিস্টেন্সটা পাওয়া যায়, অর্থাৎ এইটুকু,
এইটুকু, এই যে ডিস্টেন্সটা পাওয়া আছে, মানে দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের ঠিক অর্ধেক, তাকে বলে সমযোজী ব্যাসার্ধ। এটা একটা সমযোজী মৌল, ক্লোরিন সমযোজ্যতা দ্বারা যুক্ত হয়েছে। সমযোজী আয়নীয়, এইগুলো তোমরা পরের চ্যাপ্টারে আরও ভালো করে পড়বে। শুধু আপাতত এই চ্যাপ্টারের জন্য এটুকু জেনে রাখো যে দুটো ক্লোরিন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তো এই সমযোজী বন্ধনের যে টোটাল ডিস্টেন্সটা, মানে ক্লোরিনের নিউক্লিয়াস থেকে ক্লোরিনের নিউক্লিয়াস পর্যন্ত যে টোটাল ডিস্টেন্সটা, ঠিক তার অর্ধেক ডিস্টেন্সটাকে বলে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ লাগে, আর সিঙ্গেল কোনো একটা পরমাণুর ক্ষেত্রে হিসেব করলে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ব্যাপারটা দিয়ে বোঝাই। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি? যেরকম আমরা ধাতুর ক্ষেত্রে বা যে কোনো নর্মাল পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ হিসেব করতে পারি, কোনো একটা সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী মৌলের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ হিসেব করতে পারি। ঠিক তেমনি আমাদের এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে বা নোবেল গ্যাসগুলো রয়েছে, এরা তো কারোর সাথে বিক্রিয়া করে না, এদের গ্যাসটাও এক পরমাণুক গ্যাস। তো দ্যাটস ওয়াই এদের জন্য এদের দুটো গ্যাসের পরমাণুর মধ্যে যে ডিস্টেন্সটা তার অর্ধেক, এরকম করে একটা হিসেব করে একটা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হিসেব করা হয়। ঠিক আছে, তো এই 18 নং শ্রেণীর যে গ্যাসগুলো রয়েছে তাদের জন্য ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলে একটা স্পেশাল ব্যাসার্ধ হিসেব করা হয়, এটা জেনে রাখো। তো নেক্সট টপিক হচ্ছে আয়োনাইজেশন শক্তি। আয়োনাইজেশন শক্তি জিনিসটাকে বেসিক্যালি কোনো পরমাণুর যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটা রয়েছে, একটু আগে আমরা আঁকছিলাম এই পটাশিয়ামটা, তাহলে ধরো পটাশিয়ামের 2-8-8-1, এই যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। সোডিয়ামের 2-8-1, এই যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। তো এই যে কোনো পরমাণুর বাইরের কক্ষে যে ইলেকট্রনটা থাকে, সেটাকে বার করতে গেলে যে মিনিমাম এনার্জিটা দিতে লাগে তাকে বলে আয়োনাইজেশন শক্তি। আমি যদি এটাকে এনার্জি দিই, তাহলে এই ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে যাবে সোডিয়াম থেকে। তখন সোডিয়াম কিসে পরিণত হবে? সোডিয়াম থেকে পরিণত হবে Na+ আয়নে। তার মানে কি, Na থেকে হয়ে যাচ্ছে Na+, অর্থাৎ আয়নে পরিণত হচ্ছে। আয়নে পরিণত হওয়াকে ইংলিশে আমরা বলছি আয়োনাইজেশন। ওকে, তো আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝায়? তাহলে যে মিনিমাম এনার্জি দিলে কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সব থেকে আলগাভাবে আবদ্ধ যে ইলেকট্রনটা, সেটা বেরিয়ে যাবে। তো সেই শক্তিটাকে বলছি আমরা আয়োনাইজেশন শক্তি। নেক্সট পড়ব তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? যখন কোনো সমযোজী যৌগ তৈরি হয়, সমযোজী যৌগ যেমন ধরো HCl, তাহলে একটা H আছে আর একটা Cl আছে, HCl মিলে এরকম একটা সমযোজী যৌগ তৈরি হয়েছে। এবার এই HCl যে যৌগটা, সেই যৌগটার মধ্যে H আর Cl এর মাঝখানে একটা সমযোজী বন্ধন আছে, আমরা দেখতে পাচ্ছি। এই সমযোজী বন্ধন বলতে কি বোঝায়? সমযোজী বন্ধন কিন্তু বেসিক্যালি দুটো ইলেকট্রন, আর কিছু না। তো এখানে এই যে সিঙ্গেল বন্ডটা রয়েছে, এখানে দুটো ইলেকট্রন রয়েছে। এই দুটো ইলেকট্রনকে কোনো পরমাণু সবসময় কী করবে? নিজের কাছে টেনে রাখার চেষ্টা করবে। তো যে ইলেকট্রনটাকে টেনে নিজের কাছে রাখতে সমর্থ হচ্ছে, সে হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। এটা মনে রাখতে হবে। বুঝলাম। এইবার পর্যায় সারণী থেকে মেন যে জায়গাটা পড়তে হবে, অর্থাৎ সব থেকে বেশি পরীক্ষায় আসার মতো প্রশ্ন যেটা, এই যে আমরা ধর্মগুলো পড়লাম, সেই ধর্ম অনুযায়ী তোমাকে এই পর্যায় সারণীতে 4টে কি 3টে মৌল দিয়ে সাজাতে বলবে। কী কী ধর্ম? জারণ ধর্ম, বিজারণ ধর্ম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ, আয়োনাইজেশন শক্তি, এইগুলো। তার এগুলো একটু পড়ার আগে আমরা একবার কালার কোডটা একটু বুঝে নিই, কেন আমি এই কালার কোডটা করতে বলেছিলাম। মনে রাখবে ব্লু যে জায়গাটা আছে, সেই জায়গাটা হচ্ছে ধাতু, একদম পিওর ক্ষার ধাতু। আর রেড যে জায়গাটা আছে, সেই জায়গাটা হচ্ছে অধাতু। ব্লুরা পজিটিভ হবে আর রেডরা হচ্ছে সবসময় নেগেটিভ হবে। এইবার আমরা একটা একটা করে বিচার করতে থাকি। জারণ ধর্মর কথাটা যখনই আমরা পড়েছি বইতে, সবসময় অক্সিজেনের নাম পড়েছি। তো জারণ ধর্ম যদি অক্সিজেনের হয়, তার মানে কোন দিকে অক্সিজেন আছে? অক্সিজেনটা তো ডান দিকে আছে, অর্থাৎ এই হচ্ছে অক্সিজেন, এই সেই ব্যক্তি। তাহলে যদি বলা হয় পর্যায় সারণীর এদিকে গেলে জারণ ধর্ম বাড়ছে নাকি কমছে, সিম্পল হিসাব, এদিকে অক্সিজেন আছে, তার মানে এদিকে গেলে পর্যায় সারণীর জারণ ধর্ম কী হয়? বাড়ে। আর এটা সবসময় মনে রেখো, বাম থেকে ডান দিকে গেলে কোনো ধর্ম যা হবে, উপর থেকে নিচে গেলে সবসময় উল্টো হবে। ঠিক আছে, তাহলে বাম থেকে ডান দিকে গেলে যদি জারণ ধর্ম বাড়ে, অবভিয়াসলি তাহলে উপর থেকে নিচে জারণ ধর্ম কী হবে? কমবে। তো তার মানে সব থেকে বেশি জারক মৌল এই সাইডে গেলে কে হবে? সব থেকে বেশি জারক মৌল এই সাইডে গেলে চলে আসছে ফ্লোরিন, রাইট? নিয়ন কিন্তু হবে না। নিয়ন কেন হবে না? এই 18 নম্বরের নোবেল গ্যাস না, অর্থাৎ এরা তো কারোর সাথে বিক্রিয়া করে না। তো এখানে যত ধর্ম আছে না, এখানে এই আয়োনাইজেশন শক্তিটা বাদ দিয়ে, এই ব্যাপারটা বাদ দিয়ে আর কোনো ধর্মের জন্য আমরা 18 নংকে ব্যবহারই করব না। 18 নংকে তুমি দেখতেই পাচ্ছ না, ভাবো। তাই আমরা যত কিছু আলোচনা করবো 18কে সবসময় বাদ দিয়ে আমরা 1 থেকে 17 পর্যন্ত কনসিডার করব। ঠিক আছে,
18 বাদ। 18কে কখন নেব? এই আয়নাইজেশন শক্তি নিয়ে যখন কথা বলবো তখন নেব। তাহলে চলো কি বললাম, জারণ ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, অক্সিজেন এদিকে আসে, তাহলে সব থেকে তীব্র জারক হচ্ছে ফ্লোরিন। আবার নিচে গেলে কি কমে, তার মানে ফ্লোরিনের থেকে ক্লোরিন কম, তার থেকে ব্রোমিন আরও কম। ঠিক আছে, জারণ ধর্ম বুঝলাম। তাহলে বিজারণ ধর্ম কী হবে? কমন সেন্স, উল্টো হবে। এদিক থেকে এদিকে গেলে বিজারণ ধর্ম তার মানে কমবে, তাহলে উপর থেকে নিচে বিজারণ ধর্ম কী হবে? বাড়বে। তাহলে এদিকে গেলে কমছে, এদিকে গেলে বাড়ছে, তাহলে হিসেব মতো সব থেকে বেশি বিজারক কোনটা হবে? তাহলে যখন বলবে যে পর্যায় সারণীর মধ্যে সব থেকে বেশি বিজারক মৌল কোনটি, তুমি অ্যান্সার দেবে সিজিয়াম। তাহলে নিচে হচ্ছে সিজিয়াম রয়েছে। আর যদি বলে সব থেকে কম বিজারক মৌল কোনটি, আবার চলে যাবো অপোজিটে, কোনটা? ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে সব থেকে কম বিজারক। ফ্লোরিন সব থেকে বেশি জারক, কম বিজারক। সিজিয়াম হচ্ছে সব থেকে বেশি বিজারক, কম জারক। জারণ বিজারণ হয়ে গেল। এবার হচ্ছে ধাতব অধাতব। কালার দেখে বলো ধাতু কোন দিকে অবস্থিত? বলেছিলাম ব্লু মানে ধাতু, রেড মানে অধাতু। তাহলে রেড যদি অধাতু হয়, এদিক থেকে এদিকে গেলে আস্তে আস্তে মৌলগুলো কিসে পরিণত হচ্ছে? অধাতুতে পরিণত হচ্ছে। তাহলে এদিক থেকে এদিকে গেলে অধাতব ধর্মটা কি হয়? বাড়ে। তাহলে ব্লু থেকে রেডের দিকে গেলে অধাতব ধর্ম বাড়ছে। আর তাহলে উপর থেকে নিচে গেলে কী হবে? অধাতব ধর্ম কমছে। তাহলে সব থেকে বেশি অধাতব ধর্ম কার হবে? সেই ফ্লোরিন। ফ্লোরিনের অধাতব ধর্ম সব থেকে বেশি হবে, কারণ এদিক থেকে এদিকে গেলে বাড়ে। আর উপর থেকে নিচে গেলে যেহেতু কমে, তার মানে অধাতব ধর্ম সব থেকে কম কার? সিজিয়ামে। সেমভাবে ধাতব ধর্ম, যদি বলে ধাতব ধর্ম, তাহলে এদিক থেকে এদিকে গেলে সবাই অধাতু হয়ে যাচ্ছে, তার মানে ধাতব ধর্ম কী হয়? এদিক থেকে এদিকে গেলে কমে, উপর থেকে নিচে গেলে তার মানে বাড়ে। তাহলে ধাতব ধর্ম উপর থেকে নিচে যদি বাড়ে, সব থেকে বেশি ধাতব ধর্ম দেখায় সিজিয়াম। তাহলে জারণ বিজারণ ধাতব অধাতব হয়ে গেল। নেক্সট আসছে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। সেমভাবে হয়ে যাবে। রেড মানে বলেছিলাম মনে রাখতে নেগেটিভ, ব্লু মানে পজিটিভ। তাহলে এদিক থেকে এদিকে গেলে নেগেটিভিটি কী হচ্ছে? বাড়ছে। সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। ওকে, সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল তাহলে কী হবে? সিজিয়াম। তাহলে তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ধনাত্মকতা হয়ে গেল। নেক্সট আসছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধটা আমরা একটু ছোট্ট করে অন্যভাবে মনে রাখবো। দেখো, যে যত নম্বর পর্যায়ের মৌল মনে রাখবে তার ততগুলো কক্ষপথ থাকে, তার ইলেকট্রনীয় কক্ষপথ ততগুলো। এখানে লিথিয়ামের 2টো কক্ষপথ, সোডিয়ামের 3টে কক্ষপথ, পটাশিয়ামের 4টে, রুবিডিয়ামের 5টা, এরকম করে যার 7 নম্বর পর্যায়ে তার 7টা কক্ষপথ। তাহলে ক্যাজুয়ালি হিসেব করো যে যার যতগুলো কক্ষপথ হচ্ছে, তার মানে তার পরমাণুর আকার কী হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তার ব্যাসার্ধ কী হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। অর্থাৎ উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ তার মানে বাড়ে। আর কি বলেছিলাম, পর্যায় সারণীতে বাম থেকে ডানে যাওয়া হয়, উপর থেকে নিচে তার উল্টো হয়। তাহলে উপর থেকে নিচে যদি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, বাম থেকে ডানে গেলে কী হবে? নিশ্চয়ই কমে। তাহলে এটা মনে রাখতে হবে যে লিথিয়ামের যে পারমাণবিক ব্যাসার্ধ, বেরিলিয়াম কিন্তু তাহলে একটু ছোট, তার থেকে আবার বোরন আরও ছোট, কার্বন আরও ছোট, নাইট্রোজেন আরও ছোট করে ফ্লোরিন হচ্ছে এই 2 নম্বর পর্যায়ের মধ্যে সব থেকে ছোট। আর তাহলে সব থেকে ব্যাসার্ধ ছোট কোন মৌলের? হিসেব মতো গোটা পর্যায় সারণীর মধ্যে হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে ছোট। তুমি ভাবছো স্যার এইমাত্র বললেন যে হাইড্রোজেন থেকে এদিকে গেলে, মানে বাম থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ ছোট হয়, তাহলে হাইড্রোজেনের পরে তো এখানে হিলিয়াম আছে, হিলিয়ামের ব্যাসার্ধ ছোট হওয়ার কথা। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে আমরা পারমাণবিক ব্যাসার্ধ হিসাব করি না, আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হিসাব করি, একটু আগে বলেছি। দ্যাটস ওয়াই পারমাণবিক ব্যাসার্ধ জিজ্ঞেস করলে হিলিয়ামকে কনসিডার করার প্রয়োজন নেই। তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে সব থেকে ছোট। হাইড্রোজেনের থেকে লিথিয়ামের ব্যাসার্ধ আবার বড়, তারপরে যখন এদিকে যাবে আবার ব্যাসার্ধ ছোট হবে, উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ বড় হবে, আবার এদিকে গেলে ব্যাসার্ধ ছোট হবে। প্রশ্ন কি আসবে? আমার প্রশ্ন আসবে হচ্ছে এখান থেকে 4টে মৌল দিয়ে দিবে, দিয়ে তোমাকে বলবে যে এদেরকে ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। তাহলে ভাবো, তোমাকে যদি বলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর হচ্ছে বোরন, এদেরকে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাতে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে এখানে সব থেকে শেষে কি আছে? ফ্লোরিন না? তাহলে ফ্লোরিন সব থেকে ছোট হবে পারমাণবিক ব্যাসার্ধ। তারপরে কে আসবে? ফ্লোরিনের পরে এখান থেকে কাছাকাছি ও অক্সিজেন, তারপরে কে আসবে? ফ্লোরিন, অক্সিজেন, তারপরে আসবে নাইট্রোজেন, তারপরে আসবে বোরন। তাহলে এদের মধ্যে সব থেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে বোরনের। এইভাবে তোমাদেরকে সাজানোর প্রশ্ন আসবে এমসিকিউ এর মধ্যে, আমাদেরকে সাজিয়ে অ্যান্সার লিখতে হবে, ইজি। লাস্ট আসছে হচ্ছে আয়োনাইজেশন শক্তি। এই আয়োনাইজেশন শক্তি নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমরা 18 নং শ্রেণীকেও ধরবো। এইবার আয়োনাইজেশন শক্তির জন্য এটা মনে রেখো যে যার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, মানে ইলেকট্রন ত্যাগ করে ছেড়ে দিতে চায়, নিজে নিজেই ছেড়ে দিতে চায়, তাকে বেশি শক্তি দেওয়া লাগে না আয়োনাইজেশন শক্তির জন্য। কিন্তু যে ইলেকট্রন মোটেই ছাড়তে চায় না, তার কাছ থেকে ইলেকট্রন বের করতে গেলে কিন্তু বেশি আয়োনাইজেশন শক্তি লাগবে। এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা যারা আছে, এদের ইলেকট্রন বিন্যাসটা
খুব সুস্থিত, সবার শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন রয়েছে। এবার এই যে 8টা করে ইলেকট্রন থাকা ব্যাপারটা এতটাই সুস্থিত গঠন যে এরা ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না। এই অবস্থায় এদের ইলেকট্রন বার করা কিন্তু সবথেকে কষ্টসাধ্য, তাই ওদের আয়নাইজেশন শক্তি সবথেকে বেশি। কোন শ্রেণীর আয়নাইজেশন শক্তি সবথেকে বেশি? 18 নং শ্রেণীর। তার মানে এদিক থেকে এদিকে গেলে আয়নাইজেশন শক্তি কী হচ্ছে? বাড়ছে। তাহলে উপর থেকে নিচে কী হবে? আয়নাইজেশন শক্তি কমবে। তাহলে সব থেকে কম আয়নাইজেশন শক্তি হচ্ছে সিজিয়ামের এদের মধ্যে। যদি ফ্রান্সিয়াম অপশানে থাকে তাহলে ফ্রান্সিয়াম হবে। আচ্ছা, সিজিয়াম হচ্ছে এদিকে সব থেকে কম আয়নাইজেশন শক্তি, আর সব থেকে বেশি আয়নাইজেশন শক্তি হচ্ছে হিলিয়াম। যদি তোমাকে প্রশ্ন করে এরকম করে যে তাহলে এদের 5টার মধ্যে আয়নাইজেশন শক্তি কত, মানে কোনটা বেশি হবে, এক্ষেত্রে একটা ছোট্ট একটু ব্যতিক্রম আছে, মনে রাখবে। আমি একটু লিখে দিচ্ছি। ধরো দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো তোমাকে বলছি। দ্বিতীয় পর্যায়ে প্রথমে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আমরা কি বললাম? বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন শক্তি কী হয়? বাড়ে। তাহলে বাড়লে এখানে নিয়নের কী হবে? বেশি হবে। ফ্লোরিনের থেকে নিয়নের আয়নাইজেশন শক্তি বেশি, তাহলে অক্সিজেনের থেকে ফ্লোরিনের আয়নাইজেশন শক্তি বেশি। হিসেব মতো এরকম করে সাজানো উচিত, তাই তো? আস্তে আস্তে এদিকে গেলে আয়নাইজেশন শক্তি বাড়ছে। শুধু তুমি এইটুকু মনে রাখবে কী হবে এখানে, নাইট্রোজেন আর বেরিলিয়াম এদের দুটোর ব্যতিক্রম। এদের দুটোর ক্ষেত্রে কী হবে? এই যে আমরা চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটা এদের জন্য দুদিক থেকেই গ্রেটার দ্যান হবে, অর্থাৎ বেরিলিয়ামের এর থেকেও বেশি, এর থেকেও বেশি। সেম গোজ ফর নাইট্রোজেন। নাইট্রোজেনটা কী করবো তাহলে? নাইট্রোজেনের এদিকে একটা গ্রেটার দ্যান দিয়ে দেবো। কী করলাম? শুধু বেরিলিয়াম আর নাইট্রোজেনের এখান থেকে দুপাশ থেকে গ্রেটার দ্যান দিয়ে দিলাম। জাস্ট এইটা মনে রাখবে, তাহলে তোমার সাজাতে আর সমস্যা হবে না। লাস্ট যেটা শেখাবো তোমাদের এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান কী করে নির্ণয়। তোমাদেরকে দুটো টেকনিক শেখাবো। একটা হচ্ছে যদি 1 থেকে 20-র মধ্যে কোনো মৌল বলে তাহলে কি করবে, আর যদি 20-র বাইরে কোনো মৌল বলে সেক্ষেত্রে কি করবে। ধরো কথার কথা তোমাকে একটা মৌল বলেছে 11 নং মৌল, তোমাকে বলেছে সোডিয়াম 11, এটার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে এই 11 যার পারমাণবিক ক্রমাঙ্ক, সেখান থেকে আমাকে ওর ইলেকট্রন বিন্যাস করতে হবে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 2, 8, 1। এই যে 2, 8, 1, এখানে টোটাল কক্ষ সংখ্যা কটা আছে? কক্ষ সংখ্যা আছে হচ্ছে 3টে। দেখো 1, 2, 3, 3টে কক্ষ। তার মানে এইটাই হয়ে যাবে পর্যায় সংখ্যা। তার মানে সোডিয়াম কত নম্বর পর্যায়তে অবস্থিত? 3 নম্বর পর্যায়তে অবস্থিত। আর তারপরে শেষ কক্ষে যেটা আছে, শেষ কক্ষে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে শেষ কক্ষের ইলেকট্রন ইকুয়ালস টু 1, এইটা হয়ে যাবে ওর শ্রেণী সংখ্যা। তাহলে সোডিয়াম 3 নম্বর পর্যায়ের 1 নং শ্রেণীতে উপস্থিত। দেখো আমাদের পর্যায় সারণীটা একবার চেক করি মিলে কিনা। তো দেখো পর্যায় সারণীতে সোডিয়াম, এই হচ্ছে সোডিয়াম, কত নম্বর পর্যায়ে আছে? 1, 2, 3, 3 নম্বর পর্যায়েতে রয়েছে। কত নম্বর শ্রেণীতে রয়েছে? এই যে 1 নম্বর শ্রেণীতে রয়েছে। তাহলে এইরকম করে খুব সহজেই আমরা কিন্তু বের করতে পারি। চলো আমরা আরেকটা করি। আমাকে যদি বলে, ধরো আমাকে বললো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, সেক্ষেত্রে কী নিয়ম? অ্যালুমিনিয়াম 13, ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 8, 3। তাহলে দেখে মুখে মুখে বলে দেওয়া যাচ্ছে 3টে কক্ষপথ রয়েছে, 2, 8, 3, 3টে কক্ষপথ। 3টে কক্ষপথ মানে পর্যায় সংখ্যা 3। তাহলে পর্যায় হবে 3। শ্রেণী কত হবে? এইবার আসছে একটা ট্রিক। যখন দেখবে যে এখানে 2-এর বেশি রয়েছে, শেষ কক্ষে যদি 2-এর বেশি ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করে দেবে। তার মানে শ্রেণীর সংখ্যা হয়ে যাবে 10 + 3 মানে 13। অ্যালুমিনিয়াম আছে 13 নম্বর শ্রেণীতে। চল একবার চেক করে নিই। অ্যালুমিনিয়াম রয়েছে 13 নম্বর শ্রেণীতে। এই যে 13 নম্বর শ্রেণী অ্যালুমিনিয়াম রয়েছে, ঠিক আছে? তাহলে আমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করে যে কটা কক্ষ লাগবে সেটা হচ্ছে পর্যায় সংখ্যা, আর শেষে 1 থাকলে শ্রেণী সংখ্যা 1, 2 থাকলে শ্রেণী সংখ্যা 2, যেই 3 হয়ে যাবে অর্থাৎ 2-এর বেশি হয়ে যাবে 10 যোগ করে দেবো, তাহলে শ্রেণী সংখ্যা 13। যদি শেষে 4 থাকতো তাহলে শ্রেণী সংখ্যা 14, শেষে 15 থাকলে শ্রেণী সংখ্যা, শেষে 5 থাকলে শ্রেণী সংখ্যা 15, শেষে 6 থাকলে, তাহলে চলো একটা 6 ট্রাই করে দেখি। ধরো অক্সিজেন,
অক্সিজেনের হচ্ছে কত আমার 8 নম্বর মৌল, ইলেকট্রন বিন্যাস কত 2,6। তাহলে অক্সিজেন 2,6 কটা কক্ষপথ লাগছে? 2টো কক্ষপথ। তার মানে এর পর্যায় সংখ্যা হবে 2, শ্রেণী সংখ্যা কত হবে? লাস্টে আছে 6, 10 যোগ করে দাও, তাহলে 16। 2 নম্বর পর্যায়ে 16 নম্বর মৌল। চলো চেক করি 2 নম্বর পর্যায়ে, এই যে 2 নম্বর পর্যায়ে 16 নম্বর মৌল, 16 নম্বর শ্রেণীতে অক্সিজেন এখানে আছে, ঠিক আছে। তো এইরকম করে কিন্তু 1 থেকে 20 পর্যন্ত যে কোনো মৌল তোমরা পর্যায় সারণীতে বসিয়ে দিতে পারবে। এবার যদি 1 থেকে 20-র বাইরে হয় সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে তোমাকে এটা একটু মনে রাখতে হবে, 1, 3, 11, 19, 37, 55, 87। এটা হচ্ছে আর কিছুই না, যে প্রথম 1 নম্বর শ্রেণীটা ছিল আমাদের, এই 1 নম্বর শ্রেণীর প্রথম যে মৌলগুলো রয়েছে সে প্রত্যেকটা মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা যদি মুখস্থ রাখো তো এবার কি হবে, তোমাকে ধরো দিল জিঙ্ক 30, ঠিক আছে, 30 নম্বর মৌল তোমাকে করতে দিল। তোমাকে কি খুঁজতে হবে? দেখতে, আমার তো এই নাম্বারগুলো পরপর মুখস্থ রয়েছে, আমি প্রথমে কী করলাম, এরকম করে লিখে নিলাম 1, 3, 11, 19, 37, 55, 87, এরকম করে খাতায় প্রথমে আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এবার দেখবো আমাকে দিয়েছে 30, 30টা কোন কোন নাম্বারের মাঝে সেটা দেখবো। তাহলে 30 আছে 19 আর 37-এর মাঝে, তার মানে 30টা কি 19-এর পরে এরকম জায়গাতে কোথাও একটা হবে, রাইট। তাহলে আমার এখন আর 37টা এগুলো আর লাগবে না। এবার আমি কি করব, তাহলে 1, 2, 3, 4, তাহলে 4 নম্বর পর্যায়ে অবস্থিত জিঙ্কের পর্যায় নাম্বার পেয়ে গেলাম। এরকম করে দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হচ্ছে, তাহলে 4 নম্বর পর্যায়ে জিঙ্ক অবস্থিত। এবার কত নম্বর শ্রেণী কি করে বার করব? শ্রেণী বার করার নিয়ম হচ্ছে 19কে ধরবে 1 নাম্বার, 19কে আমরা করে ধরবো 1। এবার এখান থেকে 30 পর্যন্ত গুনে যাও। 19 প্রথম, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই 30 হলো কততে? 12তে আসলো। তো তার মানে এটা হচ্ছে 12 নম্বর শ্রেণী। তাহলে জিঙ্কের হচ্ছে শ্রেণী 12 নম্বর আর পর্যায় হচ্ছে 4 নম্বর। এইভাবে করে তোমাকে বার করতে হবে। এরম করে তুমি 118টার মধ্যে যে কোনোটা বার করতে পারবে। এরম করে তোমাকে মাধ্যমিকে যে কটা মৌল দেবে মোটামুটি তুমি সব কটাই এইভাবে কিন্তু বার করে নিতে পারো, ঠিক আছে। তো একটু মুখস্থ করতে লাগবে প্রথমে এই জিনিসটা, এটা মুখস্থ হয়ে গেলে তুমি পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থা নির্ণয় করে নিতে পারবে। চলো আর আজকে কিছু বলবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। গুড নাইট।